হ্যালো বন্ধুরা, আমার আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগতম। থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আমরা হলাম হুজুগে বাঙালি, হুজুগেই সমস্ত কিছু হয়, প্ল্যান করে কখনো কিছুই ঘোরা হয় না। আর হুজুগে প্ল্যান করার একটাই ঘুরতে যাওয়া জায়গা রয়েছে, তোমরা সবাই জানো, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় দীঘা। হঠাৎই আমাদের ঠিক হলো আমরা দীঘায় যাব। তো যেমন ভাবা তেমন কাজ। রাত্রি 11:30 নাগাদ একটা বাস ধর্মতলা দিয়ে ছাড়ে, যেটা 4 থেকে 4.5 ঘন্টার মধ্যে দীঘায় পৌঁছে দেয়, সরকারি বাস। তো আমরা ঠিক করলাম দীঘায় যাব। হঠাৎ সেই ঠিক করাতেই আমরা পৌঁছে গেলাম ধর্মতলা। সেখান থেকে বাসে করে আমরা দীঘার দিকে যাত্রা শুরু করলাম। এই অনুভূতিটা একটা আলাদাই, মানে কখনো আমরা এত রাতে দীঘায় যাইনি। মানে দীঘায় যাওয়ার তো অনেক রকমই এক্সপিরিয়েন্স রয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে, কেননা এটা এত রাত ফার্স্ট। আর দ্বিতীয়ত হচ্ছে ভাবলাম রাতটুকু বাসে কিছুটা হলেও ঘুমিয়ে কাটানো যাবে, যেহেতু সারাদিন অফিস করে তারপরে আমরা যাচ্ছি। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, বাসে ঘুমোনো তো দূরের কথা, ঠিক করে বসতেই পারছিলাম না। দাদাটা এত জোরে বাসটা টেনেছে, জাস্ট সাঁতরাগাছির কাছে কিছুক্ষণ জ্যামে আটকে ছিল, ওই 15-20 মিনিট মতো। তারপরে এমন জোরে বাসটা টেনেছে, মানে বাসে যাচ্ছি না প্লেনে যাচ্ছি আমরা জানি না। মোটামুটি 3 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে আমাদেরকে ওল্ড দীঘাতে নামিয়ে দিয়েছে। এই হচ্ছে ওল্ড দীঘা। ওল্ড দীঘাটাও একটু ভিডিও করছিলাম। কখনো এত রাতে আমরা ওল্ড দীঘাতে থাকি, মানে আমি প্রচুরবার দীঘায় গেছি, অগুন্তি, কিন্তু এই সময়টা কখনোই তো আমরা সি বিচের কাছে থাকি না। তো খুবই ভালো লাগছিলো আমাদের, একটা আলাদা অনুভূতি। মানে এই যে বাসটা যেভাবে উড়িয়ে নিয়ে এসছে, কিন্তু এই দীঘাতে এসে সমুদ্রের গর্জন শোনার পর আমাদের মনটা যেন একদম শান্তি হয়ে গেল। চারিদিকে দেখছো তো কতটা অন্ধকার, মানে এটাকে আমরা ভোর বলবো নাকি রাত বলবো সে আমরা নিজেরাই জানি না। যাই হোক, সমুদ্র সুন্দরীর গর্জন শুনতে শুনতে আমরা মোহনার দিকে যাওয়ার প্ল্যান করলাম। যেহেতু আমাদের হুজুগে প্ল্যান, যেটা তোমাদের আগেই বলেছি, তো কোনো রকম হোটেল বুক করা আমাদের ছিল না। তো কী করবো ভাবতে ভাবতে অন্তত মোহনার দিকে যাওয়া যাক। তো আমরা সবাই মিলে হাঁটা মেরেছি, কখনো বসছি আবার কখনো হাঁটছি, একটু মোহনার দিকে যাচ্ছি। ওকে আমি এবার বললাম আমাকে একটা ভিডিও করে দাও, তো রিলস বানাবো। বাপরে বাপ, ওকে ভিডিও বলা মানে যা বলবো তার উল্টোটাই করা। তোমাদের সাথে কি এটা হয়? তো তোমাদের সাথে যদি হয় আমাকে কমেন্ট বক্সে জানিও। দিয়ে গেলাম ও ঠিকঠাক করছে না, আমার ভালো লাগছে না, আমার কাছে ফোনটা নিয়ে নিলাম, তোমাকে ভিডিও করতে হবে না, যাও তো। তারপরে আমি নিজেই চারিদিকের ভিডিও করছিলাম। খুব ভালো লাগছিলো, মানে এরকম এক্সপিরিয়েন্স তো ফার্স্ট টাইম, তো খুবই ভালো লাগছিলো। হেঁটে হেঁটে আমরা মোহনায় গেছি। তখনও মানে আমরা এই মোহনায় পৌঁছেছি, তখন চারিদিকে অন্ধকার, তেমন মানে লোকজনও সেরকম ছিল না। বাজারে কয়েকজন লোক ছিল যারা মোটামুটি দোকান ওপেন করবে, তারাই ছিল। তো এটাই একটা মানে মজা, যে মানে আমরা কি কি করেছি, যদি ওরা দেখে ভিডিওটা তখন ওরাও ভাববে সত্যি, মানে আমরা কি কি যে করেছি আমরা চারজন, সে আমরাই জানি। তারপর ভাবলাম সানরাইজের ভিডিওটা নেব, ফোনটা আমি ধরে আছি। সানরাইজে সান তো আমি দেখতেই পেলাম না। দেখলাম আস্তে আস্তে সকাল হচ্ছে, চারিদিকে রাতের লাইটগুলো নিভে গেছে। এবার যারা ঘুরতে আসে মোহনায় তাদেরও ভিড় আস্তে আস্তে শুরু হয়েছে। আর দূরে সে দোকানগুলো যেগুলো মানে বিচের ওপরে খোলা হয় আর কি টিফিন করার জন্য, সে সমস্ত দোকানগুলো ওপেন হচ্ছে, সব আগুন টাগুন জ্বালানো শুরু হয়েছে। তো আমরা ওখানে কিছুক্ষণ ছিলাম, যেহেতু আমরা অনেক রাতে নেমেছি, অনেকক্ষণই মোহনায় ছিলাম, সেই জন্য আর ভাল লাগছিল না। ভাবলাম একটু ঘুরে তারপর এখান থেকে আমরা হোটেল নিতে হবে, কারণ আমরা হোটেলও তো বুক করা ছিল না, না যে কি হোটেল পাবো কি না। তো আমরা ভাবলাম যে ঠিক আছে আর মাছ বাজারটা ঘুরে নিই, দিয়ে বেরিয়ে পড়বো। মাছ বাজারে এসে আমি জাস্ট অবাক, তোমার জাস্ট মাছের সাইজগুলো দেখো, এক একটা পমফ্লেট মাছগুলো, মানে এত বড় বড় পমফ্লেট মাছ আমি ফার্স্ট টাইম দীঘাতেই দেখছি, এখানে আমি দেখিনি আমাদের কলকাতাতে। তো যাই হোক, এই মাছগুলোর আমি ভিডিও নিচ্ছিলাম, ভাবছিলাম মাছ কিনবো, আমার খুব ইচ্ছে ছিল কাঁকড়া বা মাছ কেনা, দিয়ে কোনো দোকানে রান্না করতে দেওয়া। অনেকেই করে, আমরা কখনো করিনি, আমরা সবসময় হোটেলেই খাই, রান্নাবান্না ঝামেলায় যাই না, কারণ 1-2 দিনের জন্য ঘুরতে গিয়ে আবার খেয়ে রান্নাবান্না করে খাবে, তাই আমরা কখনো রান্না ঝামেলায় যাই না। এই যে চিংড়ি মাছটা, এটা কী চিংড়ি, নাম জানলে আমাকে প্লিজ কমেন্টে জানিও। তারপর তো আমরা ঘুরতে ঘুরতে বাজারটা হলাম আর ভাল লাগছে না, এবার হোটেলের দিকে যাওয়া যাক। তো আমরা মোটামুটি একটা রিক্সা বুক করলাম আর যাত্রা শুরু করলাম হোটেলের দিকে। এরপরে একটা ঘটনা বলি, আমরা যখন হোটেল খুঁজছি, মানে আমাদের এই রিক্সাওয়ালা গোটা 1 ঘন্টা হয়তো আমাদের ঘুরিয়েছে, কোনো হোটেল ফাঁকা নেই, বেশিরভাগ হোটেল সব বুকড রয়েছে। মানে দীঘাতে এত পরিমাণ মানুষ আসে, প্রত্যেকটা হোটেল বুক রয়েছে। আর যেগুলো ফাঁকা আছে প্রচুর পরিমাণ রেট চাইছে, মানে এক একটা এসি রুম যেহেতু আমরা নেব, তো এক একটা রুমের দাম 3,000 টাকা,
টাকা 2700 টাকা এরকম, মানে যে কটা পেয়েছি মানে খুবই কম, হাতে গুনতে 3-4টি হোটেল আমরা ফাঁকা পেয়েছি। তো আমরা ওখান থেকে বেরিয়েছি, আবার কিছু হোটেলে গেছি যারা বলছে যে যেহেতু মানে দীঘাতে চেক ইন 10টা, চেক আউট 9:30, 9:30 আগে আমরা হোটেল পাবো না, রিসেপশনে আমাদের ওয়েট করতে হবে। আমরা তো জাস্ট টায়ার্ড, কেন এত রাত বাসে এতটা জার্নি, এভাবে ঝাঁকুনি, তার মধ্যে আবার হেঁটে হেঁটে মোহনা ঘোরা, আর ভালো লাগছিলো না শরীর দিকে না। তার আগের দিন সারাদিন অফিস সবার, তো কী করব, অনেক ভাবনা চিন্তা করে এই একটা হোটেল পাওয়া গেছে, যে দাদাটা আমাদের হোটেলটা রুমও দিয়ে দিয়েছিল, খুব সুন্দর রুম ছিল, তোমরা তো দেখলেই ভিডিওটা। তারপর একটু রেস্ট নিলাম আমরা, রেস্ট নিয়ে ওই 9:30, 10টা নাগাদ আমরা বেরোলাম। বেরিয়ে দীঘার ভিডিও করছিলাম। এতটাই সেদিন সমুদ্র উথাল পাথাল করছিল যে সমস্ত মানুষকে বিচে না মানে স্নান করার পারমিশন দিচ্ছিল না। যে কজন তবু একটু সকাল সকাল গিয়ে করছিল তাদের দিয়েছে, কিন্তু বেলার পর যখন আমরা আবার গেছিলাম তখন ওখানে কোনো অ্যালাউ ছিল না, মানে কেউ স্নান করতে পারিনি, আমরাও পারিনি। সব পাড়ে বসেছিল, যে সমুদ্রে যেটা আসে আর কি, ঢেউয়ের ঝাপটা যতটা এসে ভেজানো যায়। তারপর আমরা ওখানে একটু খাওয়া দাওয়া টিফিন করলাম, খাওয়া দাওয়া করে যে যার মতো রুমে চলে আসলাম। একদিনের ট্রিপ ছিল।